আসসালামু আলাইকুম। সবসময় তো আমরা সাফল্যের গল্পই বলি। আমরা যেই সাবজেক্ট বা যেই অপারেশনগুলো করি, হার্টের অপারেশন, এটা সারা বিশ্বেই আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে অপারেশনগুলি আছে তার মধ্যে একটা। সারা শরীরের একটাই পাম্প মেশিন, যেটাকে বলে হার্ট, যেটা সারা শরীরে রক্ত ছড়িয়ে দেয় এবং অক্সিজেনটা সাপ্লাই দেয়। সুতরাং এইটা যদি কাজ না করে ঠিকমতো, তাহলে পুরো শরীরটাই ভুগবে এবং একটা একটা করে অন্যান্য অর্গানগুলিও তখন ঠিকমতো কাজ করতে পারবে না। সেই ক্ষেত্রে হার্টের কোনো বিকল্প তো আর আসলে নাই। মানুষের শরীরে বেশিরভাগ অনেক জিনিসই দুইটা করে দেয়া, একটা বিকল হলো আর একটা দিয়ে তার চলে, কিন্তু হার্ট একবার স্টপ হয়ে গেলে সেটার কিন্তু আর কোনো সুযোগ নাই। সুতরাং এরকম একটা সেন্সিটিভ জিনিস, যেটার উপর অন্যান্য সমস্ত অর্গানগুলো নির্ভর করছে, সেই জিনিসটার উপরে আমরা সার্জারি করি যখন সেটা খুব খারাপ অবস্থায় থাকে। সেটাকে সার্ভিসিং করে ওটাকে বেটার করার চেষ্টা করা হয়। তো রুগীগুলো যখন আমাদের কাছে আসে, বুঝতে হবে সেই রুগীগুলো কারা। প্রথমে রুগীটা যায় একজন কার্ডিওলজিস্ট, যারা হার্টের বিশেষজ্ঞ এবং তারা হার্টের রোগ দেখে তাদেরকে ওষুধপত্র দেয়। একটা প্রাথমিক পর্যায়ে, মাঝারি পর্যায় পর্যন্ত তারা ওষুধ দেয়। এরপরে যদি সম্ভব না হয়, যদি ব্লকের রোগী হয়, হার্টের রক্তনালীর ব্লক, তাহলে তারা রিং দেওয়া যায় কিনা সেটা চেষ্টা করে। যদি না হয়, সর্বোচ্চ লাস্ট পর্যায়ে যখন আর অন্য কিছু করার অপশন থাকে না, তখন আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। ভালভের ক্ষেত্রেও সেম। যতক্ষণ পর্যন্ত ওষুধ দিয়ে রাখা যায় ততক্ষণ পর্যন্ত ওনারা ওষুধ দিয়েই রাখেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তার ওই ওষুধে আর কাজ হচ্ছে না এবং দ্রুতই সে বারবার হসপিটালাইজ হচ্ছে, তার সিমটম অনেক বেড়ে যাচ্ছে, যেই কারণে তখন তাকে ভালভের অপারেশনের জন্য পাঠানো হয়। অর্থাৎ রুগীটা কিন্তু তখন সিভিয়ার পর্যায়ে গিয়েছে বলেই আমাদের কাছে পাঠায় এবং সেটা মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে আর হচ্ছে না। জন্মগত ত্রুটির ক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে ওষুধপত্র দিয়েই চলতে থাকে কার্ডিওলজিস্টদের আন্ডারে। কিছু কিছু ক্ষেত্রে তারা ইন্টারভেনশন, মানে ছিপ ফুটো করে শিরার ভিতর দিয়ে গিয়ে কিছু কিছু প্যালিয়েটিভ, যেটা কিনা ডেফিনিটিভ না হলেও অনেক সময় সাময়িক রোগীকে সিমটম রিলিফ করার জন্য কিছু প্রক্রিয়া করেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ডিভাইস লাগিয়েও তারা সমাধানের চেষ্টা করেন, কিন্তু সেটাও খুব সিলেক্টিভ, অল্প কিছু সংখ্যক পার্সেন্টেজ অফ রোগীর ক্ষেত্রে সম্ভব। বাকিদের ক্ষেত্রে ওষুধ দিয়ে একটা পর্যায় পর্যন্ত রাখার পরে যখন দেখা যায় যে ওষুধে আর হচ্ছে না, এই রোগীটার অন্যান্য সাইড এফেক্টগুলো, হার্টের ভিতরে অন্যান্য চেম্বার এবং প্রেশার টেশার এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং তার সিমটম বাড়তেছে এবং এটা ভবিষ্যৎ খারাপ, তখন গিয়ে আমাদের কাছে পাঠানো হয়। সুতরাং বুঝতেছেন যে একজন কার্ডিয়াক সার্জন সেই রোগীগুলো নিয়েই কাজ করে যাদের অলরেডি মেডিকেল ম্যানেজমেন্টে আর কাজ হচ্ছে না, রিং অথবা ইন্টারভেনশন দিয়ে হচ্ছে না। সেই সিভিয়ার পর্যায়ের খারাপ রোগীগুলিও আমাদের কাছে আসে। এখন আসার পরে আমাদের এক্সপেকটেশন তো থাকে সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো হয়ে যাবে, সেটা আমরাও চাই। এবং সার্জিক্যাল যে টেকনিক বা যেই অপারেশনের অংশটা, সেটা ছাড়াও একটা কার্ডিয়াক সার্জারি অনেকগুলো সেক্টর আছে। একটা ওটির ভিতরেও ৩-৪টা গ্রুপ কাজ করে। সার্জন তার একটা মূল অংশ, এছাড়াও অ্যানাস্থেটিস্ট, পারফিউশন নামে একটা ডিপার্টমেন্ট আছে যারা হার্ট লাং মেশিন চালায়। এছাড়া রয়েছে আইসিইউ, আরও জটিল একটা জায়গা। এছাড়াও তার প্রি অপারেটিভ যে প্রিপারেশন, সেটাও ভালো হতে হয়, কারণ এত বড় অপারেশন নেওয়ার মতো সক্ষমতাও অনেক রোগীর থাকে না, তাদেরকে প্রিপেয়ার করা। এরপরেও আমরা অ্যাপারেন্টলি বা বাইরে থেকে দেখে যে রুগীকে যতটাই ফিট ভাবি বা কিছু করি, এরপরে কিছু কিছু ঘটনা ঘটে যেটা অপারেশনের পরে তার হার্ট লোডটা নিতে পারলো কি পারলো না, অথবা কিছু কিছু ক্ষেত্রে তার মাসেল যে ড্যামেজ হয়ে আছে সেগুলিতে রক্ত চলাচল যাওয়ার পরেও কিছু ইনজুরি তৈরি হয়, তাতেও হার্টের মাসেলগুলি আবার নতুন করে ড্যামেজ হয়ে যেতে পারে, অথবা অপারেশন টেবিলেই অ্যাটাক হয়ে যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য যথেষ্ট পরিমাণে সাবধানতা অবলম্বন করে প্রিকশন নিয়েই আমরা কাজটা করি। কিন্তু এর পরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে একেবারেই আনএক্সপেক্টেড কিছু আচরণ হয় ওটির টেবিলে, রুগীর হার্ট অথবা পোস্ট অপারেটিভে দেখা যায় লাংসটা ঠিকমতো কাজ করছে না বা এই লোডটা নিতে পারে নাই, অথবা ক্রিয়েটিনিন বা কিডনিটা অনেক বেড়ে যায়, অথবা ইনফেকশনের একটা ভয় থাকে। দীর্ঘমেয়াদী অপারেশন, অনেকগুলি সেক্টর কাজ করে, কোথা থেকে তার শরীরে ইমিউনিটি একটা ব্যাপার থাকে। সব কিছু মিলিয়ে কিন্তু প্রক্রিয়াটা অত সহজ না। তো
তো আল্লাহর অশেষ রহমতের কারণেই দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই রুগীগুলো ভালো হয়ে যায়। দেখা যায় আমাদের দেশের এখনকার যে কার্ডিয়াক সার্জারির আউটকামের হিসাব করা হয়, তাতে দেখা যায় যে আমাদের 98%ই সফলতা থাকে। মানে আমরা বলতেছি যে ক্ষেত্রবিশেষে 2% মতো মৃত্যুর ঝুঁকি বা মৃত্যু হয় 100টা রুগীতে, 98টাই ভালো থাকে। কিছু কিছু ক্ষেত্রে সেটা 5% পর্যন্ত হতে পারে, সেটা রোগের এবং রুগীর কন্ডিশনের, অন্যান্য কন্ডিশনের উপরে। ওইগুলোকে বলি আমরা কোমরবিডিটি, যে তার যদি ক্রিয়েটিনিন অনেক বেশি থাকে, ফুসফুস খুব খারাপ থাকে, তার হার্টের পাম্প অ্যাকশন খুব খারাপ, মাসেলগুলি অনেক দুর্বল, অথবা রিসেন্ট তার অ্যাটাক হয়ে গেছে, ফলে হার্টটা সেই রকম রেসপন্সিভ না, এলোমেলো হয়, অ্যারিথমিয়া বা হার্টের স্পন্দনগুলি এলোমেলো আছে, এই সমস্ত ক্ষেত্রে রুগীদের বেশ কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সবারই যে হবে তা না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কিন্তু আমরা এই সমস্ত চ্যালেঞ্জ নিয়ে অপারেশনটা করি, আল্লাহর রহমতে দেখা যায় আমরা সাকসেস হই। তবে আমরা যে ব্যর্থ হই না তা না, কখনোই 100% গ্যারান্টি দিয়ে অপারেশন করার সুযোগ নাই, এটা কখনোই সম্ভব না। যে বলে সে কিভাবে বলে সেটা সেই ব্যাখ্যা করবে। আমরা হায়াত মওত আল্লাহর হাতে, এবং সম্পূর্ণভাবে আমারও মৃত্যু হবে, এটা আমি জেনেই অপারেশন করি। সুতরাং মানুষ যখন জন্মাইছে মরতে হবে, কার হাতে কোনভাবে কিভাবে মারা যাবে এটার গ্যারান্টি দেওয়ার মালিক আমি না। আমরা যেটা করতে পারি, আমাদের কমিটমেন্ট থেকে আমাদের সর্বোচ্চ মেধা, স্কিল দিয়ে আমরা কাজটা করা, এবং কোনো জায়গায় যেন কোনো গাফলতি না হয়, কোনো অবহেলা না হয়, যেন আমাদের ভুল এবং ভুলগুলো কত মিনিমাম করে রোগীকে উঠিয়ে আনা যায়, সেই চেষ্টা আমাদের পুরো টিমেরই থাকে। কোনো সার্জন, কোনো টিম, কোনো হসপিটাল চায় না একটা রুগী লস্ট হতে। তারপরেও দুর্ভাগ্যবশত আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রুগী এক্সপায়ার করে বা মারা যায়। রুগীর লোকরা হয়তো ওই সময় সাময়িকভাবে ভুল বুঝেন, সেটা আমি তাদের দোষ দিই না, কারণ এটা স্বাভাবিক আবেগ থাকবে, আমাদেরও খারাপ লাগে। অনেক সময় আনএক্সপেক্টেড ঘটনা ঘটে, একেবারে আমরা নিজেরাও বুঝি না ঘটনা কি ঘটলো। অনেক সময় আমরা এক্সপ্লেইন করতে পারি না। আমাদের দেশে যেহেতু রোগীগুলির পোস্টমর্টেম বা করা হয় না, যেগুলি নর্মাল হসপিটাল ডেথ বা অপারেটিভ ডেথ হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা কিন্তু অপারেটিভ কজগুলি বের করতে পারি না। বিদেশে আবার এই সুবিধাটা আছে, ওদের যখন প্রয়োজন মনে হয় যেই রোগীর ক্ষেত্রে ওরা কিন্তু এই পোস্টমর্টেম করে, রিসার্চ করে, এবং তারা দেখে যে কি কারণে রোগীটা মারা গেল, এবং সেখান থেকে ওরা একটা ইনফারেন্স টানে বা একটা মতামত তৈরি হয় যে না, এই রোগীর এই কারণে এইটা ঘটনাটা ঘটছে, সুতরাং ভবিষ্যতে আমরা এইগুলিকে প্রিভেনশন করার জন্য আর কি করতে পারি, কি সতর্কতা অবলম্বন করতে পারি, সেইভাবেই কিন্তু সায়েন্সটা বা এই সার্জারিগুলি ডেভেলপ হয়। তো আমাদের দেশে এই জিনিস যেগুলির জায়গায় আমরা কিন্তু এখন অনেক পিছানো। সেই ক্ষেত্রে হয়তো সার্জনকে দোষ দেওয়া হয়, ভুল অপারেশন, এটা কেউ ভুলের ব্যাপার নাই, এটা ভাগ্যের ব্যাপার। আসলে আমরাও চাই না এটা কখনো খারাপ হোক, তারপরেও মেনে নিতে হয়, আমাদেরও কষ্ট হয়। আপনারা কখনোই ভাববেন না যে আমরা একটা রোগী মারা গেলে সেই সার্জন, সেই টিম, সেই ইউনিট বা হসপিটাল সত্যিকার অর্থেই তারা মর্মাহত হয়, কষ্টে থাকে। কিন্তু আমাদের এই প্রক্রিয়ায় আমরা এগুলি দেখতে দেখতে আমাদের হয়তো সহনশীলতা কিছুটা তৈরি হয় বলে আবেগের জায়গায় আমরা হয়তো একটু কম থাকি। যার মারা যায় সে তো অবশ্যই বেশি থাকবে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা জিনিসগুলি বিবেচনা করবেন। ঝুঁকি থাকবে, করতে হবে। এর মধ্যে থেকে 98-95% রোগী ভালো হয়ে ইনশাআল্লাহ সুস্থ সমাজে সুন্দরভাবে বেঁচে থাকতেছে। খোঁজ নেবেন, প্রত্যেকটা সার্জনেরই 1-2টা রোগী মারা যেতে পারে, সেটা নিয়ে সেটা আপনাদের উপর ছেড়ে দেওয়া। আপনারা যেইভাবে মনে করবেন সেটাই আমরা মাথা পেতে নেব। আপনারাও দোয়া করবেন যেন আমাদের এই 1-2টাও যেন মৃত্যু আর না হয়, এগুলি যেন আমরা ওভারকাম করতে পারি, এই পার্সেন্টেজ আরও কমে আসুক, তাহলে আমাদের সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ।